So hello and welcome student, welcome to our channel কলেজ কথা। সো কলেজ কথাতে আমি অলরেডি আমাদের চ্যানেলে অলরেডি ফিজিক্সের প্রথম একখানা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসটা আমরা নিয়েছিলাম ইউনিট অ্যান্ড ডাইমেনশনের উপর। ইউনিট অ্যান্ড ডাইমেনশনের উপর আমরা প্রথম ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি। সো এখন আমরা একটু সেকেন্ড ক্লাসটার দিকে যাব, ঠিক আছে? তো সেকেন্ড ক্লাসে আর আমরা কিছু ডিফারেন্ট কাইন্ডের জিনিসপত্রগুলোর ইউনিট এবং ডাইমেনশন বার করা শিখবো, এবং তার পরবর্তীতে আমরা দেখবো যে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কাকে বলে। তারপর সেখান থেকে আরও ডিফারেন্ট জিনিসগুলো আমরা প্রুফ করব, ঠিক আছে? সেখান থেকে আমরা ডিফারেন্ট জিনিসগুলো প্রুফ করতে থাকবো। সো যাই হোক, ক্লাসটা শুরু করি। প্রথম আমি এর আগের দিন আমি এই ক্লাসটা বলেছিলাম, এর আগের দিনের ক্লাসে কেউ যদি তোমরা না দেখে থাকো তো আমার প্লেলিস্ট চেক করলে তোমরা ক্লাসটা দেখতে পাবে। এর আগের দিন ক্লাসে আমি এই জিনিসটা বলেছিলাম যে এককহীন আর মাত্রাহীন বনাম এককহীন রাশিটা কাকে বলে। এই জিনিসটা আমরা এর আগের দিন পড়েছিলাম যে সব এককহীন রাশির মাত্রা নেই। যেই সব রাশিগুলোর একক থাকে না সেই সমস্ত রাশিগুলোর কিন্তু মাত্রাও থাকে না, ঠিক আছে? সেই সব রাশিগুলো মাত্রাও থাকে না। যেমন হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্স, স্ট্রেন, বিকৃতি, সাইন থিটা, কস থিটা ইত্যাদি। স্ট্রেনটা কি বলেছিলাম? স্ট্রেনকে যদি আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এস ইকুয়াল টু আমি লিখছিলাম ডেল্টা এল বাই এল। ডেল্টা এল বাই এল মানে কি? ডেল্টা এল বাই এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এককহীন রাশি আমরা সেক্ষেত্রে আমরা পড়েছিলাম। যেমন কেমন যে ডেল্টা এল বাই এল, এটা আমরা পড়েছিলাম কোথায়? স্ট্রেনের ক্ষেত্রে। একটা এক্সাম্পল নিয়েছিলাম, যেমন আমি 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 ধরো আমি ধরো একটা স্কেলকেও যদি আমি কল্পনা করি, একটা স্কেলকে এরকম একখানা এই স্কেলটাকে আমি প্রথমে মেপে নিলাম যে একটা স্কেল কত সেন্টিমিটার। এটা প্লাস্টিকের একখানা স্কেল ধরো না, যেটা ডেফিনেট মানে যেটা স্কেল আমরা সচরাচর সবাই ইউজ করে থাকি, তাই না? সেই স্কেলটার লেন্থ তুমি ধরে নিলে লেটস সে 30 সেন্টিমিটার একটা লেন্থ তুমি ধরে নিলে। যে স্কেলটার লেন্থ কত? স্কেলটার লেন্থ হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মনে খুব একটা, আচ্ছা রাউন্ড ধরো তুমি 30 সেন্টিমিটার একটা স্কেল তুমি লোহার স্কেল ধরো 30 সেমি, ঠিক আছে? লোহার স্কেলটা তুমি ধরে নিলে যে 30 সেন্টিমিটার লোহার স্কেলটা। এবার কি হচ্ছে, এই 30 সেন্টিমিটার স্কেলটাকে এবার তুমি এখানে একটু তাপ দিলে, লোহার স্কেল যেহেতু তাপ পাচ্ছে তাহলে এটার একটু লেন্থটা বাড়বে, লেন্থটা বেড়ে যাবে। এটা আমি তোমাদের কেন বাড়ে কি এই বৃত্তান্ত বিষয়গুলো আমরা তোমাদের থার্মাল প্রপার্টি অফ ম্যাটার এই চ্যাপ্টারটাতে গিয়ে আমরা পড়াবো, তখন আমরা এই বিষয়টা আরো ভালো করে দেখবো। লেটস এইটুকু লেন্থ বেড়ে গেল, তাহলে এবার আগে ছিল তোমার 30 সেন্টিমিটার, ধরো কালিটা একটু চেঞ্জ করে নিই তাহলে ওটা আরো ভালোভাবে বুঝতে পারবে। যে আগে ছিল লেটসে 30 সেমি প্লাস 5 সেমি বেড়ে গেল আরো তাপ দেওয়ার ফলে, তাহলে কত হয়ে গেল? 35 সেন্টিমিটার। এই বিষয়টা দাঁড়িয়ে গেল 35 সেন্টিমিটার। মানে এখন যে তাপ দেওয়ার পরে যে স্কেলের লেন্থ আমি পেলাম সেটা পেয়ে গেলাম ধরো 30 সেন্টিমিটার। এবার বিষয়টা কি দাঁড়ায়, যে এই 30 সেন্টিমিটারের যে বিষয়টা যে দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে যে এবার আমি এবার স্ট্রেনটা যদি বার করতে চাই, যে স্ট্রেনটা আমি কত বার করবো সেটা বার করতে চাইছি, তাহলে স্ট্রেন যদি আমি বার করতে চাই এস দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই, কি হয় সেটা হচ্ছে ডেল্টা এল বাই এল। ডেল্টা এল হচ্ছে কি? ডেল্টা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে চেঞ্জ ইন লেন্থ আমার কত বার হয়েছে? চেঞ্জ ইন লেন্থ আমার এবার চেঞ্জ ইন লেন্থ কথাটা মানে কি? আগে ছিল 30, তাপ দেওয়ার পরে আরো 5 গেল, 5 যোগ হলো, 5 যোগ হয়ে হলো কত? 35। তাহলে চেঞ্জ ইন লেন্থ আমি এবার যদি বসাই মানটা, যে চেঞ্জ ইন ডেল্টা এল এর মানটা কত? 35 সেমি, 35 সেমি, ঠিক আছে? 35 সেমি। আর অরিজিনাল লেন্থ আমার কত ছিল? অরিজিনাল লেন্থ মানে তাপ দেওয়ার আগে অরিজিনাল লেন্থ কত ছিল আমার? 30 সেন্টিমিটার। তাহলে 30 যদি আমি বসাই 30 সেমি, তাহলে দেখো তো সেন্টিমিটার কেটে যাচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা এককহীন রাশি। এই রাশির কোনো একক থাকে না স্ট্রেনের জন্য, ঠিক আছে? কোনো একক থাকে না। এবার আমি আরেকটা বিষয়ে আসি, ঠিক আছে? এটার কোনো একক থাকে না। এবার এমন রাশি আছে যাদের একক আছে কিন্তু মাত্রা নেই, এমন কোনো রাশি আছে যাদের একক আছে কিন্তু মাত্রা থাকে না। এটাও তোমাদের আমি এর আগে বলেছিলাম। যেমন ধরো একটা কেক, এরকম একটা কেকের এইটুকু অংশ তুমি কেটে নিলে, থিটা অ্যাঙ্গেলে একটা অংশ তুমি কেটে নিলে কেকের, তাহলে এই যে এবার আমি এর অ্যাঙ্গেলটা কত হয়? থিটা সমান সমান কি হয়? মানে কোণ সমান সমান কি হয়? কোণ সমান সমান হয় বৃত্তচাপ, মানে এইটুকু অংশটা বৃত্তচাপ, ঠিক আছে? আর্ক, এটাকে বলে আর্ক এ বাই ওর রেডিয়াস, এইটুকু জিনিসটা হচ্ছে রেডিয়াস হচ্ছে আর। তাহলে বৃত্তচাপ বাই রেডিয়াস বাই আর, তাহলে এ বাই কত? এ বাই আর। তাহলে এবার এই যে বৃত্তচাপ এইটুকু জিনিসটা আলটিমেট কি? একটা লেন্থ। এইটুকু জিনিসটা আলটিমেট কি? এইটুকু জিনিসটা হচ্ছে আলটিমেট একটা লেন্থ, ঠিক আছে? এল। আর এই যে রেডিয়াসটা কি? রেডিয়াস তো আলটিমেট একটা লেন্থকেই রিপ্রেজেন্ট করে। রেডিয়াস নাথিং বাট একটা লেন্থ, ওটাকে একটা লেন্থ, রেডিয়াসও একটা লেন্থকে রিপ্রেজেন্ট করে। তাহলে এল বাই এল। এবার এটাও যদি তুমি কেটে দাও তাহলে তুমি দেখো এটাও তুমি পেয়ে যাচ্ছ কত? ডাইমেনশনলেস একখানা কোয়ান্টিটি। এটাও কি? ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে এটা ডাইমেনশন নেই কিন্তু এর একক আছে। কোণের আমরা একক কি জানি? কোণের আমরা একক জানি রেডিয়ান, ডিগ্রি। এগুলো কি? এগুলো হচ্ছে কোণের একক। তাহলে
কোণ হচ্ছে এমন একখানা কোয়ান্টিটি যার কি তার ডাইমেনশন নাই কিন্তু তার কি আছে, তার একক আছে। ডাইমেনশন নাই কিন্তু তার একক আছে, খুব ইন্টারেস্টিং বিষয়টা, ডাইমেনশন নেই তার একক আছে। এবার আমি চলে আসি কিছু আর কিছু এক্সাম্পল আমরা একটু কনসিডার করি, ঠিক আছে, যে আমরা আর কিছু এক্সাম্পল কনসিডার করে নিই। আরো কিছু এক্সাম্পল আমরা কনসিডার করি এক্সেল। তো আমরা কিছু ডিফারেন্ট আরো কিছু কোয়ান্টিটি গুলো নেবো এবং সেখান থেকে আমরা ইউনিট এবং ডাইমেনশন গুলো বার করার চেষ্টা করবো, ঠিক আছে, এখানে বার করবো। আমরা কিন্তু প্রথমেই তোমার ওই কি বার করবো বলতো, আমরা প্রথমেই ডাইমেনশনটা দেখবো, তারপর করেসপন্ডিং আমরা ইউনিট গুলো বার করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে প্রথম দিকেই আমরা আসি, আমরা যেমন ডাইমেনশনলেস একখানা কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, যেমন আমি ধরি যে কি ধরবো, লেটস সে আমি ধরছি অ্যাঙ্গুলার এক্সিলারেশনও যদি আমি ধরি সেটাও দাঁড়াও, আমি ধরছি ধরো যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ধরছি, ঠিক আছে, একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভালো করে লক্ষ্য করবে এখানে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কৌণিক সরণ, ঠিক আছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি থিটা দিয়ে, থিটা। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা আমরা দেখলাম যে থিটা বা কোণ, যে কিছুর কোণ, এই তো থিটা দিয়ে তো রিপ্রেজেন্ট করে কোণ, এটা কিন্তু একটা অলওয়েজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কিছুক্ষণ আগে আমরা প্রুফ করলাম, এই যে এখানে আমরা প্রুফ করেছি যে থিটা একটা কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, থিটা লেন্থ বাই লেন্থ কেটে যায়, তাহলে থিটা একটা কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি বলতে পারি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবার কথা হচ্ছে যে কোনো ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে আমরা এইভাবে লিখতে পারি 1, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অর ডাইমেনশনলেস কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ঠিক এইভাবে, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, ঠিক আছে, টি টু দি পাওয়ার 0। এই জিনিসগুলো কেন আসলো, কারণ দেখো এগুলা তো আমাদের তোমার ফান্ডামেন্টাল ইউনিট, তাই না, এগুলো আমাদের ফান্ডামেন্টাল ইউনিট কি মাস, লেন্থ আর টাইম। তুমি দেখবে যে কোনো জিনিসের ডাইমেনশন বার করার জন্য আমরা কিন্তু এই তিনখানা জিনিসেই ইউজ করি। এতক্ষণ ধরে আমরা যে কোনো জিনিসের ডাইমেনশন বার করছি, দেখবে আমরা এই তিনখানা জিনিসেরই ইউজ করেছি। তাহলে এই তিনখানা জিনিস তাহলে কি হচ্ছে, এই তিনখানা জিনিস হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিনিস। এই তিনখানা জিনিস ইউজ না করে আমি ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করতে পারবো না। তাহলে ডাইমেনশন যেহেতু লেস, তাহলে m টু দি পাওয়ার 0, এখন m টু দি পাওয়ার 0 মানে কত, m টু দি পাওয়ার 0 মানে 1, আর কোনো কিছু টু দি পাওয়ার 0 মানেই কত, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানেই সেটা 1। যেমন ধরো x টু দি পাওয়ার 0 তার ভ্যালুও 1, y টু দি পাওয়ার 0 তার ভ্যালু কত হয় 1। তাহলে m টু দি পাওয়ার 0 মানে কত 1, ইনটু l টু দি পাওয়ার 0 মানে কত 1, ইনটু t টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে দেখো তো আলটিমেট কত আসছে 1। তাহলে এই যে প্রথমে লিখেছিলাম 1, অর এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটা কি, এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি পেয়ে গেলাম। এবার আমরা আসি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে, এবার আমরা আসবো অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। এবার আমরা আসি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবার আমরা আসি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটি রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, ওমেগা দিয়ে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান সমান কি, এটা প্রথমে জানতে হবে আমাদের। তাহলে ওমেগা সমান সমান কি হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান সমান হয় থিটা বাই টি। কেন, কারণ দেখো এই বৃত্তাকার পথে লেটস সে থিটা অ্যাঙ্গেলে একটা পার্টিকেল ঘুরছে, এইভাবে ঘুরছে, তাহলে ভেলোসিটি বার করতে পারবো কত অ্যাঙ্গেলে ঘুরছে, থিটা অ্যাঙ্গেলে। এই যে থিটা বাই কত সময় ধরে যাচ্ছে, থিটা অ্যাঙ্গেল এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে, সেটা হচ্ছে টি। তাহলে থিটা বাই টি কি রিপ্রেজেন্ট করে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। থিটা বাই টি রিপ্রেজেন্ট করে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি রিপ্রেজেন্ট করছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান সমান হয়ে যায় ওমেগা ইজ ইকুয়াল টু হয়ে যায় তাহলে কত, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে এটার যদি আমি ডাইমেনশন বার করতে চাই, থিটা মানে কত, থিটা মানে একখানা কোণ, কোণের ডাইমেনশন কত হয়, থিটা মানে তো অ্যাঙ্গেলের ডাইমেনশন কত হয় 1, এক্ষুনি দেখলাম একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে তার ডাইমেনশন হচ্ছে 1। তাহলে 1 বাই টি, টি মানে কি, টি মানে বড় টি,
তাই না? তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি টি টু দি পাওয়ার কত, টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1। এটা কার ডাইমেনশন হলো, এটা ডাইমেনশন চলে গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ডাইমেনশন চলে গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির এবার যদি আমি ইউনিটটা বার করতে চাই, তাহলে এর ইউনিটটা কি হবে, এর ইউনিট হয়ে যাবে রেডিয়ান অর র্যাট পার সেকেন্ড। কারণ দেখো থিটার জন্য কি হয়, থিটার ইউনিট কি হয়, থিটা হচ্ছে এমন একখানা কোয়ান্টিটি যার ডাইমেনশন নেই কিন্তু ইউনিট আছে, সেটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ান বাই টাইমের জন্য কি এসে, থিটার জন্য এসে রেডিয়ান আর টাইমের জন্য এসে কি সেকেন্ড, থিটার জন্য রেডিয়ান, টাইমের জন্য সেকেন্ড। তো সিমিলার ওয়েতে তুমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করতে পারবে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করতে পারবে। এবার করে দিই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটা কি রকম করব, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, আলফা দিয়ে। দেখো অ্যাক্সিলারেশন সমান সমান কি জানি আমি, অ্যাক্সিলারেশন সমান সমান জানি আমি ভেলোসিটি বাই টাইম, অ্যাক্সিলারেশন সমান সমান কি জানি, ভেলোসিটি বাই টাইম, ভি বাই টি আমরা জানি তো অ্যাক্সিলারেশন সমান সমান। কিন্তু এখানে ভেলোসিটিটা কি ভেলোসিটি হবে, ভেলোসিটি তো লিনিয়ার ভেলোসিটি হবে না, এই ভি মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করার জন্য আমরা লিখবো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম। অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য লিখবো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করার জন্য কি লিখবো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করার জন্য লিখবো আলফা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কি দিয়ে ডিফাইন করি, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ডিফাইন করি একটু আগে দেখলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিফাইন করি ওমেগা দিয়ে। তাহলে ভি এর জায়গায় কি বসাবো, ভি এর জায়গায় বসাবো আমরা ওমেগা, ভি এর জায়গায় বসাবো কি, ভি এর জায়গায় বসাবো আমরা ওমেগা। বুঝতে পারলে, ভি এর জায়গায় কি বসাবো, ভি এর জায়গায় বসাবো ওমেগা, ওমেগা বাই টি। তাহলে এই যে ডাইমেনশন গুলো আমরা ইজিলি বার করতে পারবো। ওমেগার ডাইমেনশন কত ছিল, একটু আগে করলাম, টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই টি। তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, এটা কার এক্সিলারেশন ডাইমেনশন। এবার এক্সিলারেশনের ডাইমেনশন হয়ে গেল, ইউনিটটা কি, এই ওমেগার জন্য কি, ওমেগা থিটা যেটাই বলো এটা ইউনিট কি হয়, রেডিয়ান র্যাট পার টি, টাইমের ইউনিট কি হচ্ছে সেকেন্ড, টি টু দি পাওয়ার -2 মানে এস টু দি পাওয়ার -2, এস টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল ইউনিট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। বুঝতে পারলে। সিমিলারলি আমরা ফ্রিকোয়েন্সির একখানা, ফ্রিকোয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট, সিমিলারলি আমরা ফ্রিকোয়েন্সির একখানা লিমিট আমরা বার করতে পারি, লিমিট বলছি সরি, ফ্রিকোয়েন্সির আমরা ইউনিট এবং ডাইমেনশন বার করতে পারি। ফ্রিকোয়েন্সির আমরা কি বার করতে পারি, ইউনিট এবং ডাইমেনশন আমরা বার করতে পারি। ফ্রিকোয়েন্সি কি রকম, ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইজ ইকুয়াল টু 1/t, এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/t এর মানটা এই যে বসিয়ে দিলাম টি, তাহলে কত হয়ে গেল, এটা সমান সমান হয়ে গেল, এটা সমান সমান হয়ে গেল এফ ইজ ইকুয়াল টু 1/t মানে কত, টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার কত, টি টু দি পাওয়ার -1। এটা কার হয়ে গেল, কার ডাইমেনশন হয়ে গেল, ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ডাইমেনশন পেয়ে গেলাম। ফ্রিকোয়েন্সি তাহলে ইউনিট কি হবে, ফ্রিকোয়েন্সির ইউনিট হবে চিরাচরিত একখানা ইউনিট, সেটা হয় কি, সেটা হচ্ছে এটা তোমরা লিখতে পারো এস ইনভার্স, লিখতে পারো এস ইনভার্স, অর আরেকটা আমরা ফ্রিকোয়েন্সির ইউনিট জানি কি জানি, হার্টজ, হার্টজ। এইভাবে আমরা ফ্রিকোয়েন্সির ইউনিটটা বার করতে পারি। সিমিলারলি আমরা আরেকখানা যদি একটু জটিল বার করতে যাই, যেমন আমরা বার করতে যাচ্ছি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, কি বার করতে যাচ্ছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এ, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এ সমান সমান কি হয়, ভি স্কয়ার বাই আর। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন তো এটা হয় ভেলোসিটি স্কয়ার বাই রেডিয়াস। তাহলে ভেলোসিটির ইউনিট কি, ভেলোসিটির ইউনিট হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1 তার স্কয়ার ডিভাইডেড বাই আর। আর মানে কি, আর মানে তো আলটিমেট, আর মানে তো হচ্ছে একটা জিনিসের রেডিয়াসকে বোঝাচ্ছে আর, এটা হচ্ছে আর, এই আর মানেই তো একটা লেন্থকে বোঝাচ্ছে, আর মানে লেন্থ এল, বসিয়ে দাও। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো দেখি, এটা হয়ে যাচ্ছে, এটা তুমি ক্যালকুলেশন করতে পারো যে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, তাই না। তাহলে এই এল দিয়ে এই এল কাটো, তাহলে আলটিমেট কি পড়ে থাকছে, আলটিমেট যেটা পড়ে থাকছে এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটার ইউনিট কি, এটার ইউনিট হচ্ছে এল এর জন্য মিটার আর টাইমের জন্য সেকেন্ড, এস টু দি পাওয়ার -2, এস টু দি পাওয়ার -2 হয়ে গেল, এটা মাইনাস, হ্যাঁ, এস টু দি পাওয়ার -2 হয়ে গেল সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ডিফারেন্ট কাইন্ড অফ জিনিসগুলো আমরা অ্যাক্সিলারেশন বার করতে পারি, ঠিক আছে। যেমন আমরা আরেকখানা জিনিসের বার করি, সব জিনিসের আমরা এইগুলো বার করে নেবো, ঠিক আছে, ইউনিট এন্ড ডাইমেনশন গুলো, যাতে পরীক্ষার খাতায় যদি দেয় কোনো জিনিসের ইউনিট এন্ড ডাইমেনশন বার করতে যাতে না যাতে আটকায়। যেমন আমরা আরেকখানা জিনিসের ইউনিট এন্ড ডাইমেনশন বার করবো, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া আই, মোমেন্ট অফ ইনারশিয়া আই। এটা সমান সমান কি হয়, মোমেন্ট অফ ইনারশিয়া হয়ে যায় আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার, আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার। তাহলে মানটা বসাও, এম মানে কি মাস, মাস মানে কি বড় হাতের এম, শিখিয়েছিলাম প্রথম দিন, ঠিক আছে।
আর আর মানে কি বললাম রেডিয়াস, রেডিয়াসের স্কোয়ার মানে কি লেন্থের স্কোয়ার, রেডিয়াস মানে কি লেন্থ, তাহলে এম আর স্কোয়ার মানে কি এম এল স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটাকে এক জায়গাতে নিয়ে আসতে হবে, তাহলে এম এল স্কোয়ার, এটা হচ্ছে কি ডাইমেনশন। তাহলে ইউনিটটা কি হচ্ছে, এম এর জন্য কি, এম এর জন্য কেজি বসাও কেজি, আর এল এর জন্য কি, এল এর জন্য মিটার স্কোয়ার হয়ে গেল। দ্যাটস ফাইন, মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে ফেলাম। এবার আমরা বার করতে চাই যে টর্ক টাউ, এগুলো তোমার পড়বে বৃত্তান্ত জিনিসগুলো, টর্ক মানে কি, মোমেন্ট অফ ইনার্সিয়া মানে কি, যখন এগুলো পড়াবো তখন আরো ভালোভাবে আলোচনা করে দেবো। এবার কথা হচ্ছে টাউ, টর্ক কি, টর্ক মানে রোটেশনকে বোঝাচ্ছে তাই না, টর্ক। টর্ক, টর্ককে ডিফাইন রিপ্রেজেন্ট করা টাউ দিয়ে, টাউ টর্ককে রিপ্রেজেন্ট করা এই টাউ দিয়ে, টাউ। তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি হয়, টাউ ইজ ইকুয়াল টু হয় তোমার, টাউ বা টর্ক ইজ ইকুয়াল টু হয় আর এফ, আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। তাহলে এই মানটা যদি আমি বসাই আর এফ সাইন থিটা, তাহলে আর মানে কি একটা রেডিয়াস মানে একটা লেন্থকে বোঝাচ্ছে, এল বসাও। এফ মানে কি ফোর্স, ফোর্সের ইউনিট কি হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর সাইন থিটার ইউনিট কি সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা হচ্ছে একটা ইউনিটলেস কোয়ান্টিটি, মানে এর কোনো ইউনিট থাকে না, এর কোনো ডাইমেনশন থাকে না, সাইন থিটার কোনো ডাইমেনশন থাকে না। তাহলে এই দুটোই জিনিস এল আর এল কি হলো এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কার ডাইমেনশন হয়ে গেল টর্কের, কার ডাইমেনশন হয়ে গেল টর্কের, করেসপন্ডিং ইউনিটটা কি হয়ে গেল, করেসপন্ডিং ইউনিটটা হয়ে গেল নিউটন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই তো। তাহলে কত নিউটন মিটার, নিউটন মিটার, কারণ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা তো ফোর্স, এটার ইউনিট কি হয় নিউটন, আর একটা এল যোগ হলো মানে একটা মিটার এখানে যোগ হয়ে গেল, নিউটন মিটার, বেশ হয়ে গেল। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যে টর্ক আর ওয়ার্ক ডান, টর্ক আর ওয়ার্ক ডান কি, টর্ক, টর্ক এন্ড ওয়ার্ক ডান, টর্ক এন্ড ওয়ার্ক ডান ডাইমেনশন আর সেম, এই দুটো জিনিসের ডাইমেনশন আর সেম, ডাইমেনশন আর সেম বাট ইউনিট, বাট ইউনিট আর ডিফারেন্ট, বাট ইউনিট আর কি, ইউনিট আর ডিফারেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকখানা ভালো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টর্ক, টর্ক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, টর্ক হচ্ছে একটা ভেক্টর, বাট ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান হচ্ছে কি, ডব্লিউডি লিখলাম, ওয়ার্ক ডান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা আরেকটা টপিকে ঢুকি, যেমন আমরা ইলেকট্রিকের যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আমরা ইউনিট এবং ডাইমেনশন বার করতে চাইছি। লেটস সে ইলেকট্রিকের যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর ইউনিট এবং ডাইমেনশন আমরা বার করতে চাইছি, ইলেকট্রিক্যাল বিষয়গুলো। তাহলে কিরকম করব, তাহলে প্রথমে আমরা শুরু করবো সবসময় ইলেকট্রিক কারেন্ট দিয়ে, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট দিয়ে যদি আমি শুরু করতে চাই, ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ডাইমেনশন কি হয় এ অর আই, এটা আমাদের কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, প্রথম দিন যে 7খানা কোয়ান্টিটি লিখেছিলাম তার মধ্যে একটা এ অর আই, ঠিক আছে। এবার আমরা ধীরে ধীরে আবার ইলেকট্রিকের জটিল জটিল বিষয়গুলোতে ঢুকি। এবার ঢুকি আমি চার্জ, চার্জ, ঠিক আছে। চার্জের ডাইমেনশন কি, চার্জকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, কিউ দিয়ে, কিউ ইজ ইকুয়াল টু কি হয়, চার্জ সমান সমান হয় কারেন্ট ইনটু টাইম আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে এবার যদি আমি বসাই আই এর ডাইমেনশন কি, আই এর ডাইমেনশন হচ্ছে, আমি এটাই নিলাম, ঠিক আছে, আমি এটাই নিলাম, তাহলে এ, ঠিক আছে। আর টি এর ডাইমেনশন কি, বড় হাতের টি, তাহলে কি হয়ে গেল এটি, কার ডাইমেনশন, ডাইমেনশন হয়ে গেল চার্জের, ঠিক আছে। তাহলে ইউনিটটা কি হবে, ইউনিটটা কি হবে, ইউনিটটা হবে তোমার এ, টাইমের জন্য এস, এ এস, অর এটাকে আমরা লিখি কি কুলম, এটাকে আমরা লিখি কি কুলম, লিখি কি কুলম, চলে গেল। ধীরে ধীরে আবার করতে থাকি। যেমন ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল, এবার ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে এটা প্রথমে বুঝতে হবে। ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে, ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে লেটস সে এরকম একটা রিজিয়ন আছে, এই এরকম একটা রিজিয়ন আছে, ঠিক আছে।
তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে এই রিজিয়নে, আমি এখানে ধরো আমার একটা 1 ইউনিট পজিটিভ চার্জ আছে, 1 ইউনিট পজিটিভ চার্জ আছে, তাহলে এই 1 ইউনিট পজিটিভ চার্জটাকে, এই 1 ইউনিট পজিটিভ চার্জটাকে তুলে নিয়ে এই রিজিয়নে ফেলতে, এই 1 ইউনিট পজিটিভ চার্জকে তুলে নিয়ে এই রিজিয়নে ফেলতে আমার যে পরিমাণ কাজ করতে হবে, যে পরিমাণ কাজ করতে হবে, সে পরিমাণ কাজকে আমরা কি বলি, তাকে আমরা বলি ওয়ার্ক ডান, সরি তাকে আমরা বলি কি ইলেকট্রিক পোটেনশিয়াল। যেহেতু আমরা ইলেকট্রিক চার্জের কথা বলি, তাকে আমরা বলি কি ইলেকট্রিক পোটেনশিয়াল। বুঝতে পারলে যে 1 ইউনিট পজিটিভ চার্জকে এক জায়গা থেকে তুলে নিয়ে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলতে আমার যে পরিমাণ কাজ করতে হয়, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল, তাকে আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এই বিষয়টা বুঝা গেল, ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এই ইলেকট্রিক পোটেনশিয়ালের আমি এবার ধরো ইউনিট আর ডাইমেনশনটা বার করতে চাইছি ইলেকট্রিক পোটেনশিয়ালের। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট ডাইমেনশন কি করে বার করব? ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট ডাইমেনশন বার করার নিয়ম আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল আমি আমি ইপি লিখছি, ঠিক আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়ালকে ডিফাইন করা হয় ভি দিয়ে। তাহলে ভি সমান কি হচ্ছে, কাজ করতে হচ্ছে। কি বললাম, এরকম একটা রিজিয়নে এখান থেকে একটা পজিটিভ চার্জকে, 1 ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে এখানে ফেলতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে কার্য করতে হচ্ছে ডাব্লিউ, কাকে তুলে নিয়ে আসতে হচ্ছে, একটা চার্জকে তুলে নিয়ে আসতে হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ বাই কিউ হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়ালকে, ডাব্লিউ বাই কিউ হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফর্ম। তাহলে ডাব্লিউ বাই কিউ হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়ালের ম্যাথমেটিক্যাল ফর্ম। ভালো কথা। তাহলে এখান থেকে আমি ইউনিট এন্ড ডাইমেনশনটা আবার ইজিলি বার করতে পারবো, w বাই কিউ। তাহলে v ইজ ইকুয়াল টু w, ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কি হয়, এই ওয়ার্ক ডানের ডাইমেনশন কি হয়, যেহেতু ডাইমেনশন বার করছি তারপর আমরা ইউনিট বার করছি, তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশন কি হয়, m l স্কয়ার t টু দি পাওয়ার -2 বাই কারেন্ট q। q মানে কি চার্জ, তো চার্জের ডাইমেনশন এখনই বার হলো, কি বার হলো, a t, তাই না, a t। তাহলে এগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে দাও, কাটাকুটি করে দাও, যদি কাটাকুটি যায় তো এই টিটা এখানে কত আছে, 1 আছে, এটা উপরে চলে গেলে -1 -2, তাহলে -3 হয়ে গেল, এটা যা ছিল তা হয়ে গেল। তাহলে ডাইমেনশনটা কি বাড়লো, আমার ডাইমেনশন বাড়লো m l স্কয়ার t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1, তাই না। আর এর ইউনিট কি হয়, ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট কি হয়, ভোল্ট। ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট হয় ভোল্ট। হয়ে গেল, শেষ। গেল। এবার আরেকটা করি, রেজিস্ট্যান্স, খুব সহজ জিনিস, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ইউনিট ডাইমেনশন কি করে বার করব, দেখো রেজিস্ট্যান্স, ওহমের সূত্র থেকে রেজিস্ট্যান্স সমান সমান কি জানি আমি, v ইজ ইকুয়াল টু কি জানি IR, v ইজ ইকুয়াল টু IR, তাহলে r ইজ ইকুয়াল টু কি হবে, r ইজ ইকুয়াল টু v বাই I, তাই না, v বাই I বসাই। তাহলে তাহলে v এর আমরা ডাইমেনশন এখনই পেয়ে গেলাম, কি পেলাম, m l স্কয়ার t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1, এটা পেলাম ডাইমেনশন, বসিয়ে দিলাম, এটা ডিভাইডেড বাই I। I মানে কি, I মানে হচ্ছে কারেন্ট, কারেন্ট কি দিয়ে রিপ্রেজেন্ট করি, a দিয়ে, তাই না, এটা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, a দিয়ে। তাহলে কি হচ্ছে, ডাইমেনশনটা হচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -2, a টু দি পাওয়ার -2, এটা কার ডাইমেনশন হয়ে গেল, ডাইমেনশন হলো রেজিস্ট্যান্সের, ডাইমেনশন হয়ে গেল রেজিস্ট্যান্সের ইউনিট কি হয়, ওহম, বা এই সিম্বলটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে করেসপন্ডিং ইউনিট। তাহলে এইভাবে আমরা ইউনিট এবং ডাইমেনশন গুলো বার করতে পারি, ঠিক আছে। এভাবে আমরা ইউনিট ডাইমেনশন গুলো বার করতে পারি। চলো এবার আমরা দেখি, আমরা কি, এবার আমরা দেখি সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি। তাহলে সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, ঠিক আছে। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কথাটার মানে কি, এটা কথার মানে খুবই সহজ, এত কিছু যদি নাও বুঝতে পারো কোনো সমস্যা নেই, কথার মানে খুবই সহজ। যেমন প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কথাটা হচ্ছে খুব অনেকটা ইন্টারেস্টিং জিনিস। যেমন ধরো তুমি 1 কিলোমিটার, তুমি ধরো যে এই যে এখানে লেখা আছে যে 5 কেজি ভরের সাথে 2 সেকেন্ড কি করতে, যোগ করতে পারবে। ধরো আমি তোমাকে বললাম 5 কেজি ভরের সাথে 2 সেকেন্ড তুমি কি যোগ করতে পারবে, পারবে না। কেন পারবে না, যদি যদি আমার এখানে হতো যে 2 সেকেন্ডের সঙ্গে 2 সেকেন্ড যোগ করা যাবে, তাহলে করা যেত। 2 সেকেন্ডের সঙ্গে 2 সেকেন্ড যোগ করে আমার কত হয়ে যেত, 4 সেকেন্ড হয়ে যেত। তাহলে এই যে সেকেন্ড আর সেকেন্ড, তাহলে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি সেটাই বলে, যদি তারা সেম ফেজে থাকে ও সেম ফুটিং এ যদি তারা থাকে, তাহলে আমরা তাদেরকে অ্যাড করতে পারবো। এটা বাচ্চাদের বিষয়। যেমন আমি 5 কেজি চালের সাথে 2 কিলোমিটার লেন্থ আমি যোগ করতে পারবো, 5 কেজি চালের সাথে। একজন বলছে 5 কেজি চাল, একজন বলছে 5 কিলোমিটার দৈর্ঘ্য, তাহলে টোটাল কত হলো, কি বলবো, কিছু বলা যাবে না সেখানে। তাহলে এটা কি ভায়োলেট করছে, হোমোজিনিটি ভায়োলেট করছে।
কারণ তারা সেম ফেজে নেই, ওর সেম ফুটিং এ তারা নেই। তাহলে যদি আমাকে বলতো 5 কেজি চাল প্লাস 2 কেজি চাল, তাহলে আমরা বলতে পারতাম 7 কেজি চাল। কেন? কারণ তারা সেম ফুটিং আছে, ফুটিং ইজ কেজি, এটাও কেজিতে আছে ওটাও কেজিতে আছে, তাহলে তারা সেম ফেজে আছে, তাহলে আমরা সেটা বলতে পারতাম যে 7 কেজি চাল হচ্ছে। একজন বলছে 5 কেজি চাল, একজন বলছে 5 কিলোমিটার দৌড়ে আসলাম, তাহলে কি হবে? এটা যোগ বিয়োগ কিছু করা যাবে? কিছুই করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা ভায়োলেট করছে, কাকে ভায়োলেট করছে? হোমোজিনিটিকে ভায়োলেট করছে। বুঝা গেল? তাহলে এই জিনিসটা এখানে বুঝিয়েছে। এই যে সমীকরণের প্রতিটি পদের প্রতিটি পদের ও ট্রামের মাত্রা অবশ্যই একই হতে হবে, মাত্রা অবশ্যই একই হতে হবে, তবেই তুমি কোন একটা জিনিসকে যোগ বিয়োগ বলে হেনা তেনা বলে সেটা করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, এবার এই যে দেখো, এটা সমীকরণের নির্ভুলতা যাচাই। একটা সমীকরণের নির্ভুলতা আমরা কি করে যাচাই করব? একটা সমীকরণের মানে একটা সমীকরণ যে আমি লিখলাম, এই সমীকরণটা ভুল আছে না ঠিক আছে আমরা সেটা কি করে যাচাই করব? আমরা সেটা যাচাই করব তাদের মাত্রাটাকে ব্যালেন্স করে। তাদের মাত্রা যদি ঠিক আছে, যে লেফট হ্যান্ড সাইডে আমি যে জিনিসটা লিখেছি, আমি লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা লিখেছি, রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা লিখেছি, এই দুটো জিনিসের মাত্রা যদি আমার এক হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে দুটো জিনিসই ঠিক আছে, দুখানা জিনিস ঠিক আছে। যেমন কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে এখানে লিখছি, একজন লিখছে 5 কেজি আর একজন লিখছে 5 কিলোমিটার, তাহলে এটাকে সেম ফুটিং আছে, সেম ফুটিং এ নেই, তাহলে মাত্রাটাও তারা ভায়োলেট করছে, মাত্রাটাও ভায়োলেট করছে। কিন্তু মাত্রাটা তাহলে কি করছে? ভায়োলেট করছে। তাহলে এটাকে এই সমীকরণটা ভুল লেখা হচ্ছে। তাহলে সমীকরণ ঠিক তখনই লেখা হবে যখন তারা কি করবে, যখন তাদের মাত্রাটা লেফট হ্যান্ড সাইডের মাত্রা ও রাইট হ্যান্ড সাইডের মাত্রাটা কি করবে? ম্যাচ করবে। যেমন হাফ এম ভি স্কোয়ার, মানে এটাকে কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এমজিএইচ। হ্যাঁ, এরা কি মাত্রার দিক থেকে সঠিক? অবশ্যই সঠিক। কেন সঠিক? দেখো এমজিএইচ, এটা কি, এটা কিসের মাত্রা বলতো? এটা কিসের সমীকরণ বলতো? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জির সমীকরণ, কাইনেটিক এনার্জি গতিশক্তির সমীকরণ। আর এমজিএইচ টা কিসের সমীকরণ? এমজিএইচ টা সমীকরণ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তির সমীকরণ। পোটেনশিয়াল এনার্জি দুটোই এনার্জির, কিন্তু দুখানা জিনিসই এনার্জির। তাহলে দেখো এই দুখানা জিনিসের মাত্রা যদি এক হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণ দুটো যে আমি লিখছি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু এমজিএইচ, দ্যাটস ট্রু, একদম সঠিক। কি করে? এই যে দেখো, এই বাম দিকের পাল্লায় চাপিয়েছি আমি এম ভি স্কয়ার, তাহলে এম ভি স্কয়ারের মাত্রা আমি বার করছি। হাফ তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটার কোনো মাত্রা থাকবে না। এম এর মাত্রা এই যে বড় এম, আর ভি এর মাত্রা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার -1, এখানে স্কয়ার আছে, তাহলে এখানে এল টি টু দি পাওয়ার -1 তার স্কয়ার করেছি। তারপর এটা ক্যালকুলেট করে আমার আসলো এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা তোমাদের করিয়েছি আমি, দেখবে এটা করিয়েছি। তাহলে এটা এসে কিসের মাত্রা? ভেলোসিটি, কাইনেটিক এনার্জির মাত্রা। পোটেনশিয়াল এনার্জি মানে কি? এমজিএইচ। পোটেনশিয়াল এনার্জি মানে এমজিএইচ। তাহলে এটার মাত্রা আমি একবার যদি বার করার চেষ্টা করি, এম এর জন্য বড় হাতের এম, আর জি মানে কি? এক্সিলারেশন, এক্সিলারেশনের মাত্রা কি হয়? জি মানে তো গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, তাহলে এক্সিলারেশনের মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার -2 এম জি এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে একটা বস্তুর উচ্চতা, এই যে উচ্চতা, এটাকে এইচ। তাহলে এই উচ্চতাটা কি? আলটিমেট লেন্থ এল। তাহলে এবার তুমি করো এটা, ক্যালকুলেশন করবে, তা আসছে কত? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এটাও সেম মাত্রা, এটাও সেম মাত্রা, তার মানে ইকুয়েশন দুটো একদম সঠিক, আমি সঠিক ইকুয়েশনে লিখেছি। ঠিক আছে? হুম, এরকম ইন্টারেস্টিং একখানা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে মাত্রার দিক থেকে যদি তারা সঠিক হয়ে যায়, মাত্রার দিক থেকে সঠিক হলেও পদার্থবিজ্ঞানের সমীকরণে বাস্তব নাও হতে পারে। যেমন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি সবসময় নাও হতে পারে। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু যে পোটেনশিয়াল এনার্জি হবেই সবসময়, এর মানে আছে কি? কোনো মানে নাই। বেশ, ইউনিট সিস্টেমের পরিচয় এটা তোমাদের আমি একদিন দেখিয়েছিলাম, সেটা কি? সেটা হচ্ছে এই যে কিলোগ্রাম, ভরটা কিসের? কিলোগ্রামের। ঠিক আছে? সিজিএস সেটা কি হচ্ছে? সিজিএস সেটা হচ্ছে গ্রাম, দৈর্ঘ্যটা হচ্ছে মিটার, সিজিএস কি হচ্ছে? সেন্টিমিটার, সময়টা হচ্ছে সেকেন্ড, সিজিএস কি থেকে? সেকেন্ডে থাকে। আর বলটা হচ্ছে নিউটন, সিজিএস কি হচ্ছে? ডাইন। সিজিএস এই যে নিউটন আর ডাইন, নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 না 7 মনে হয়, দেখি তো একটু। আচ্ছা আমি দেখছি এক্ষুনি, যে এই নিউটন আর ডাইনের মধ্যে কিন্তু একটা কিন্তু সম্পর্ক আছে, কাজ জুল, আর এটা কি? এসআই সিজি একক কি? সিজি একক হচ্ছে আর্ক। ঠিক আছে? এই যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, ঠিকই বলেছিলাম। ঠিক আছে? আর 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এই দুখানা জিনিস কিন্তু একদম সরাসরি মুখস্থ রাখতে হবে, দুখানা জিনিস সরাসরি কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? বেশ, তাহলে
আমরা এবার এখানে আমরা একটা কোশ্চেন করার চেষ্টা করি, ঠিক আছে? কি লিখেছে, এটা সরল দোলকের পর্যায়কাল টি, ঠিক আছে? আর সুতরাং দৈর্ঘ্য হচ্ছে এল এবং অঙ্ক যদি ত্বরণ যদি জি হয় তাহলে এর উপর নির্ভরশীল সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে তোমার টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই আর এম টু দি পাওয়ার জেড এভাবেও রিপ্রেজেন্ট করা হয়। আর টি ইজ ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। তাহলে ডাইমেনশনালি যদি আমরা বিষয়টাকে দেখি তাহলে আমরা সলভ করে আমরা টি এর এই টাইম পিরিয়ডটা পাবো, ঠিক আছে? টি এর আমরা এই টাইম পিরিয়ডটা পাবো যে টি ইজ ইকুয়াল টু কে রুট ওভার অফ এল বাই জি। এটার আমরা একটা সিম্পল একটা প্রুফ আমরা একটা করতে পারি। কেমন? কারণ তোমাদের এনসিইআরটি তে প্রথম চ্যাপ্টারটা তোমরা যদি খুলো, তোমাদের এনসিইআরটি বই যদি তোমাদের কাছে থাকে, প্রথম চ্যাপ্টার যদি তোমরা খুলো তাহলে সেখানে তোমরা এই কোশ্চেনটা দেখতে পাবে, ঠিক আছে? সেখানে তোমরা এই কোশ্চেনখানা দেখতে পাবে যে কোশ্চেনখানাতে এইভাবে কোশ্চেনটা এইভাবে লেখা ছিল যে সেখান থেকে আমি সেখান থেকে কোশ্চেনটা করাচ্ছি, তারপর এই প্রুফটা আমরা ইজিলি করে দিতে পারবো। সেখানে কোশ্চেনটা এরকম ছিল যে কনসিডার আ সিম্পল পেন্ডুলাম হ্যাভিং, আমি কোশ্চেনটা বলছি তোমরা একটু লিখে নাও কারণ আমার লিখতে একটু বেশি সময় লাগবে। কনসিডার আ সিম্পল পেন্ডুলাম হ্যাভিং বব অ্যাটাচড টু আ স্ট্রিং that collide under the action of the force of gravity, ঠিক আছে? suppose the কোশ্চেনটা একটু ঝাপসা করছে, যাই হোক কোশ্চেনটা এবার আমরা একটু ইয়ে করার চেষ্টা করি, ঠিক আছে? ববের কোশ্চেনটা পড়ছি প্রথম থেকে, তোমার একটু ঝাপসা হয়ে গেছিল, ঠিক আছে? কনসিডার আ সিম্পল পেন্ডুলাম হ্যাভিং bob attached to a string that oscillate under the action of the force of gravity. Suppose that the period of oscillation of the simple pendulum depends on its length L, ঠিক আছে? Depends on its length L, mass of the bob M, and acceleration due to gravity G. Derive the expression for its time period using the method of dimension. আমাকে টাইম পিরিয়ডটা বার করতে বলেছে, কার সঙ্গে? মেথড অফ ডাইমেনশনকে কাজে লাগিয়ে আমাকে টাইম পিরিয়ডটা বার করতে বলেছে। তাহলে অঙ্কখানা যদি আমি এটা করার চেষ্টা করি তাহলে আমাদের অঙ্কটা করার চেষ্টা করলে আমরা এই প্রুফটা পেয়ে যাব, ঠিক আছে? তাই জন্য আমি ডিরেক্ট অঙ্কটাতেই আসছি যে অঙ্কটা কি বলেছে। একটা সিম্পল জাস্ট একটা এরকম একটা সিম্পল পেন্ডুলাম আছে, এই পেন্ডুলামটা কি করছে, এই পেন্ডুলামটা একটা বব দিয়ে পেন্ডুলামটা অসিলেট করছে, এইভাবে পেন্ডুলামটা এইভাবে অসিলেট করছে, যার লেন্থটা বলা আছে কত? লেন্থটা বলা আছে এল, লেন্থটা বলা আছে এল, ঠিক আছে? তাহলে টাইম পিরিয়ডের যে ওই এটার যে কি বলছে টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে কার উপর? যে টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে মানে পেন্ডুলামের টাইম পিরিয়ড ডিপেন্ড করে টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই অর এম টু দি পাওয়ার জেড, এর উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে এই প্রপোর্শনাল সিম্বলটাকে যদি আমি তুলি তাহলে আমি কি পাবো? টি ইজ ইকুয়াল টু কে, প্রপোর্শনালটা তুললে আমরা কে পাই? কে এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই অর এম টু দি পাওয়ার জেড। আমি যদি তোমাদের কাছে কোশ্চেনটা যদি তোমাদের কাছে না থাকে তো আমি কোশ্চেনটা তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সলিউশন এখানে তো দেখেই নিবে, ঠিক আছে? কোশ্চেনটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তাহলে সেখানে কত হচ্ছে? এম টু দি পাওয়ার জেড। এবার আমি কি করব? তাহলে এটা আমার লেটস সে ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 আমি এটা ধরে নিলাম, ঠিক আছে? এবার এই যে টি এখানে কি আছে মানে ডাইমেনশনালি আমি যদি দেখি আমার ফান্ডামেন্টাল ডাইমেনশন কি? এম এল আর টি, এটা আমার ফান্ডামেন্টাল ডাইমেনশন। তো ফান্ডামেন্টাল ডাইমেনশনে আমার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র টিটা আছে, শুধুমাত্র টিটা এক্সিস্টেন্স আছে, এম আর এল এর কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে আমি এটাকে লিখতে পারি, যেহেতু এম আর এল এর কোনো এক্সিস্টেন্স নেই তাহলে আমি এটাকে খুব সিম্পল উপায়ে লিখতে পারি, সেটা হচ্ছে কত? যেহেতু এম আর এল এর কোনো এক্সিস্টেন্স নেই তাহলে আমি এটাকে লিখতে পারি যে এল টু দি পাওয়ার 0 এম টু দি পাওয়ার কত হচ্ছে 0 আর টি টু দি পাওয়ার, যেহেতু টি এর এক্সিস্টেন্স আছে তাহলে টি ইজ ইকুয়াল টু 1। এটা আমার লেফট হ্যান্ড সাইডে হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে আমি কি লিখবো? রাইট হ্যান্ড সাইডে আমার ছিল কে, রাইট হ্যান্ড সাইডে আমার ছিল কি? রাইট হ্যান্ড সাইডে আমার ছিল কে এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড, এটা ছিল আমার রাইট হ্যান্ড সাইডে। তাহলে কে যেহেতু কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্টটাকে আমি আপাতত ইগনোর করছি। তাহলে এল এর মানটা কত ছিল? রাইট হ্যান্ড সাইডে আমার এল এর মানটা ছিল এল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এল টু দি পাওয়ার এক্স। তাহলে এল টু দি পাওয়ার এক্স টাকে আমি এইভাবে লিখতে পারি ডাইমেনশনালি এল টু দি পাওয়ার 1, এল এর মান যেহেতু 1 আছে এল টু দি পাওয়ার 1 তার পাওয়ারে এক্স, ঠিক আছে? তারপর কি আছে? এল টু দি পাওয়ার এক্স, তারপর আছে সরি এল টু দি পাওয়ার এক্স, তারপর কি আছে? তারপর আছে জি টু দি পাওয়ার ওয়াই, তারপর আছে কি? তারপর আছে জি টু দি পাওয়ার ওয়াই। এবার জি মানে কি? জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, জি মানে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। তাহলে জি কে আমরা লিখতে পারি এক্সিলারেশন ইয়ে কি? এক্সিলারেশন ডাইমেনশন কি হয়? এল টি টু দি পাওয়ার -2, এক্সিলারেশন ডাইমেনশনে এল টি টু দি পাওয়ার -2, তাহলে এল টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার ওয়াই চলে গেল, ঠিক আছে? এক্সিলারেশন ডাইমেনশন চলে গেল। তারপর কি আছে? এম টু দি পাওয়ার জেড, এম মানে কি? মাস,
এম মানে কি মাস, তাহলে মাস টু দি পাওয়ার জেড, মাসের মাথায় কিছু নেই, তার মানে কি আছে 1 আছে। তাহলে এটা আমি লিখতে পারি এম টু দি পাওয়ার 1 তার মাথায় জেড, তার মাথায় জেড। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমি এবার ইকুয়াল করে ফেললাম, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করে ফেললাম। তাহলে এবার আমি কি করব, তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আছে আমি তা বসিয়ে দিলাম, দ্যাট ইজ এল টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0, ঠিক আছে, আর টি টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এল টু দি পাওয়ার 1x, এল টু দি পাওয়ার 1x, আর এখানে আছে কি এল টু দি পাওয়ার 1y, এল টু দি পাওয়ার 1y। তাহলে এটাকে দুটোকে, যেহেতু দুটোর বেস সেম এল আর এল, তাহলে এটাকে আমি লিখতে পারি এল টু দি পাওয়ার x প্লাস y, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। কারণ কেন কি ইউজ করলাম, সূচকের আমরা একটা নিয়ম ইউজ করেছি যে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই সূত্রটা আমরা ইউজ করেছি, ঠিক আছে। এবার টিটা কি আছে দেখি, টিটা আছে টি টু দি পাওয়ার, এই টুটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে, টি টু দি পাওয়ার মাইনাস 2y, টি টু দি পাওয়ার মাইনাস 2y বসে গেল। এমটাকে জাস্ট গুণ যদি করে দিই তাহলে এম টু দি পাওয়ার জেড, এম টু দি পাওয়ার জেড বসে গেল। এবার কি করব, এবার কি করব, এবার আমরা এবার মানগুলো বার করার চেষ্টা করব, ঠিক আছে। এই এল এর জন্য আমরা মান বার করার চেষ্টা করছি, এলটা কত ছিল আমার দেখি এখানে, এলটা ছিল x প্লাস ওয়াই। তাহলে যদি আমি সমীকরণে বসাই এলটার জন্য যে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আর টি এর সমীকরণে কত ছিল, টি মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত 1, মাইনাস 2y ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ মাইনাস এটা কিন্তু 2, হ্যাঁ 2y ইজ ইকুয়াল টু 1, এল এর মাথায় 0 ছিল 0 নিলাম, টি এর মাথায় যে 1 ছিল তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 করে দিলাম, আর এম এর মাথায় 0 তো এটা 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর কি তারপর টি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমি y এর মানটা বার করতে চাইছি, তাহলে y ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 1/2, মাইনাস 1/2, ঠিক আছে। y এর মানটা বার হয়ে গেল মাইনাস 1/2, আর এমটা রিপ্রেজেন্ট করা আছে z ইকুয়াল টু কত দেয় 0, z ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে x প্লাস, তাহলে এমটা কেন z ইকুয়াল টু 0, এই যে এখানে দেখো m টু দি পাওয়ার z, z এর মানটা কত আছে, m এর পাওয়ার কত আছে 0, তাই জন্য z এর সঙ্গে কি করে দিয়েছি 0 কে ইকুয়াল করে দিয়েছি, ঠিক আছে। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি জাস্ট কাজে লাগিয়েছি, আর কিছু করিনি। তাহলে y এর মানটা আমি পেয়ে গেছি, y ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, আর x প্লাস y ইজ ইকুয়াল টু 0, তাহলে y এর মানটা নিয়ে গিয়ে আমি এই সমীকরণে বসাতে পারি। যদি আমি এই সমীকরণে বসাই তাহলে কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি x ইকুয়াল টু x মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, x ইকুয়াল টু 1/2, x ইকুয়াল টু 1/2, এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। তারপর তাহলে এবার x ইকুয়াল টু আমি পেয়ে গেলাম কত 1/2, এবার এই মানটা আমি নিয়ে গিয়ে কোথায় বসাবো, তাহলে l প্লাস y, এই x প্লাস y তো লিখেছি তাই না, x প্লাস y ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম কত হাফ, এই মানটা আমি নিয়ে গিয়ে এই ইকুয়েশন খানাতে বসাবো, এই মানটা নিয়ে গিয়ে এই ইকুয়েশন গুলোতে প্রত্যেকটা ইকুয়েশনে বসাবো, x y আর z এর মানটা বসাবো। তাহলে বসালে কি পাচ্ছি, বসালে আমি যেটা পাবো যে t ইজ ইকুয়াল টু k l টু দি পাওয়ার 1/2, l টু দি পাওয়ার 1/2, g টু দি পাওয়ার মাইনাস 1/2, and g টু দি পাওয়ার y ছিল ওখানে মাইনাস 1/2, আর m টু দি পাওয়ার 0, m টু দি পাওয়ার 0। তাহলে দেখি এবার একটু ক্যালকুলেশন করে দেখি, তাহলে t ইজ ইকুয়াল টু k, তো k থাকলো, ঠিক আছে, l টু দি পাওয়ার 1/2 টা থেকে গেল, g টু দি পাওয়ার 1/-1/2 টাকে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে g টু দি পাওয়ার কত হয়ে গেছে 1/2 হয়ে গেল, মাইনাসটা নিচে চলে এসে প্লাস হয়ে গেল, আর m টু দি পাওয়ার 0 মানে কত, m টু দি পাওয়ার 0 মানে হয় 1, m টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটাকে আমি লিখতে পারি যে t ইজ ইকুয়াল টু, দাঁড়াও দেখি এখান থেকে কপি কি করতে পারবো, আহা ভুলে গেল তো, আচ্ছা যাই হোক এটাকে আরেকবার করে দিই, যে t ইজ ইকুয়াল টু কত, t ইজ ইকুয়াল টু হচ্ছে আমার k, ঠিক আছে, l টু দি পাওয়ার 1/2 বাই g টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, m টু দি পাওয়ার 0 মানে কত, m টু দি পাওয়ার 0 মানে 1, এবার 1/2 কে আমি তো লিখতে পারি, রুট দিয়ে তো আমরা লিখতেই পারি এটাকে, তাই না। তাহলে এটাকে যদি আমি রুট দিয়ে যদি আমি এটাকে লিখি তাহলে আমি কি পাচ্ছি ইকুয়েশনটা, তাহলে ইকুয়েশনটা যেটা দাঁড়ায় যে t ইজ ইকুয়াল টু k l বাই g, l বাই g, রুট পুরোটার এখানে হবে, এখানে হবে পুরোটার মাথায় রুট চাপিয়ে দিলাম, ইনটু 1 মানে তো 1, তাহলে কি পেয়ে গেলাম আমি, তাহলে t ইজ ইকুয়াল টু k রুট ওভার l বাই g, আর k হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু এখানে ধরা হয় কত 2 পাই, কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 2 পাই, এটা 2 পাই কেন হয় না হয় সেটা আমি যখন অসিলেশন পড়াবো তখন এটা বৃত্তান্ত আলোচনা করব সেখানে। তাহলে এর k এর মান যদি আমরা 2 পাই বসে, তাহলে t ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 2 পাই রুট ওভার অফ l বাই g, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ টাইম পিরিয়ড অফ অসিলেশন, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ টাইম পিরিয়ড অফ অসিলেশন। বুঝতে পারলেন, খুব ইজি একটা অঙ্ক ছিল। দেখি এই কোশ্চেনটা এসছে মনে হয়, এই দেখো t is equal to k root over of l by g, তাহলে প্রুভ হয়ে গেল প্রিন্সিপাল অফ হোমোজেনিটি লাগিয়ে। বেশ,
তো যাই হোক, আজকের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে আর বেশি কিছু আলোচনা করবো না, তারপরে আমরা একটু কিছু আলোচনা করে পরের চ্যাপ্টারে সরাসরি প্রবেশ করবো, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে, আর আমি এই কোশ্চেনটা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে এই উত্তরের সলিউশনটা তোমরা দেখে নিতে পারবে। বা তোমরা যদি বার করো, যে এনসিআরটিটা যদি বার করো, সবাই যদি খুলো এনসিআরটি, তাহলে এনসিআরটির চ্যাপ্টার ওয়ানের তোমার এক্সাম্পল নাম্বার 1.5 যদি তোমরা দেখো, তাহলে তোমরা এই পুরো কোশ্চেনটা সামারি পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাস এইটুকুই। আমাদের ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে জানাবে, এবং সবাই আমাদের পাশে থাকবে।